প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বর্ণা শিকদার, পর্ব 35। লাভ ইউ বৌজান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। মৌয়ের চোখের ঘোর যেন কিছুতেই কাটতে চাইছিল না। সে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আগের মতোই ফ্যাল ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। প্রফেসর উজান চৌধুরী সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে এভাবে প্রপোজ করতে পারেন না, এটা কোনোভাবেই নিজের মনকে বিশ্বাস করতে পারছিল না মৌ। কত শত দিন গুনেছে শুধু এই একটা মহেন্দ্রক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টাই তার কাছে কোনো এক অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করেই মৌয়ের মাথাটা ঝিমঝিম করে উঠল। তার শরীরটা সামান্য হেলে এক পাশে পড়ে যেতে নিল, কিন্তু উজান তো সদা সতর্ক। সে ত্বরিত গতিতে নিজের এক চওড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে নিল মৌয়ের নরম কোমর। মৌ এক হাত উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিভাবে এত নিখুঁতভাবে বোঝে যে কোন মুহূর্তে মৌয়ের তাকে সবচেয়ে বেশি দরকার। উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগী দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। এই মেয়েটা সব সময় এমন বেখেয়ালিপনা করে, নিজের শরীরটা একটুও কি ব্যালেন্স করে রাখা যায় না? তবে পরক্ষণেই মৌর ফ্যাকাশে মুখটা দেখে উজান নিজের ভেতরের রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে নরম সুরে শুধালো, পিচ্চি, উই আর ওকে? মৌ আলতো করে সম্মতিসূচক মাথা নাড়ল। এতক্ষণে উজান এক বুক হালকা করে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা সামান্য একটু উলট পালট হলেই তার নিজের ভেতরের আত্মাটা কেমন যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়, নিজেকে এক পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমের সব কোলাহল ছাপিয়ে মৌয়ের কণ্ঠের এক ভীষণ মিষ্টি ও কাঁপা কাঁপা সুর উজানের কানে ভেসে এলো। প্রফেসর সাহেব, আপনি কি সত্যি ভালোবাসেন আমায়? উজান গম্ভীর দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। মেয়েটার ভীতু আর সংশয়ী মুখছবি দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। হাঁটু গেড়ে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেয়া হলো, তবুও এই অবাধ্য মেয়েটার মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকা উজান কোনো দ্বিধা না করে মৌয়ের সেই রিং পরিহিত নরম অনামিকা আর কনিষ্ঠ আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে টেনে নিল এবং সবার সামনে শব্দ করে এক গম্ভীর চুম্বন এঁকে দিল। অতঃপর কিছুটা ফিসফিসিয়ে তীব্র আবেগে আওড়ালো, লাভ ইউ পিচ্চি, আই রিয়েলি লাভ ইউ। এই উজান চৌধুরী আর জীবনে কেবল আপনাতেই পরিপূর্ণ হতে চায়। আপনাকে সীমাহীন অবাধ ভালোবাসে মিসেস চৌধুরী। উজানের এসব কাণ্ড দেখেও মৌ নিজের ভেতরের সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামনে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যা বলছেন তাই না? আমি জানি আমি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলেই আমাকে এখানে আটকে রাখার জন্য আপনি এই বানিয়ে বানিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করেছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি আপনার এমন করুণা মেশানো মিথ্যে ভালোবাসা একদম চাই না। আপনি তো মনে মনেও অন্য একজনকে ভালোবাসেন। আমি নিজে দেখেছি, আপনি তাকে নিজের ফোনের ওয়ালপেপার রেখেছেন, তার সাথে রোজ নিভৃতে কথা বলেন, এমনকি তাকে নাকি কিসও করেন। তাহলে আজ আমাকে সবার সামনে এই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? মৌয়ের মুখে এই অদ্ভুত অভিযোগ শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার পরও মেয়েটার মনে এক তীব্র সন্দেহ। এই জেদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে
তার পুরো পৃথিবীটা জুড়েই এখন কেবল একটা মানুষই রাজত্ব। উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকিয়ে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কী সব আজে বাজে বকছে। ঠিক এই কারণেই আমি সবার সামনে সত্যিটা বলতে চাইনি। শাশুড়ি আম্মার এই অবাধ্য মেয়েটাকে এত বড় একটা সত্য কথা বুক চিরে বলার পরেও সে আমাকে সন্দেহ করছে। মৌ অমনি মুখ ফুলিয়ে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনের সেই মৌয়ের কথা শেষ হওয়ার আগেই উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে লক খুলে সরাসরি মৌয়ের হাতের মুঠোয় গুঁজে দিল। মৌ ধক ধক করতে থাকা বুকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথেই তার পুরো মুখটা খুশিতে আর চমক বিস্ময়ে প্রফুল্লিত হয়ে উঠল। সে পুরো ফোনটা হন্যে হয়ে ঘেঁটে দেখল, সেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব তো দূর, বরং পুরো ফোন জুড়ে কেবল সে নিজে বিরাজ করছে। এমনকি ফোনের পাসওয়ার্ডও। মৌ যখন রাতে অঘরে ঘুমাতো, উজান তখন তাকে জড়িয়ে ধরে হাজারো রকমের ছবি তুলে নিজের ফোনে গোপনে জমা করে রেখেছে। শুধু তাই নয়, প্রতিটি ছবিতে খুব কাছ থেকে নেওয়া শটে স্পষ্ট বোঝা যাচ্ছে মৌয়ের কপালে, মুখে, গালে আর নরম ঠোঁটে তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারের সেই আংশিক দেখা যাওয়া মেয়েটি অন্য কেউ নয়, স্বয়ং মৌ নিজেই ছিল। এক পলকে মৌ নিজের ফোনের দিকে তাকালো আর পরক্ষণে উজানের সেই গভীর ও নেশাতুর চাউনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নুয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই মৌ হুট করে নিজেকে শূন্যে ভাসতে দেখল। উজান এক ঝটকায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মৌকে নিজের দুই বাহুতে কোল পাজা করে তুলে নিয়েছে। আচমকা এমন হওয়ায় মৌ তড়িঘড়ি করে পড়ে যাওয়ায় ভয়ে উজানের শার্টের কলারটা দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। ঠিক পরের মুহূর্তে প্রফেসরের কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হয়ে ভেসে এল, ডিয়ার ড্যাড এবং রেসপেক্টেড শ্বশুরাব্বা, আপনার এই অতি আদরের কন্যা তো নিচে দাঁড়িয়ে আমার মুখের কথায় বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেই জন্য ওকে এখন সোজা নিজের বেডরুমে নিয়ে যাচ্ছি। সেখানে একদম দরজা লক করে ওকে হাতে কলমে প্রমাণসহ দেখিয়ে দেব যে আমি আমার শাশুড়ি আম্মার এই অবাধ্য ১৩ মুখ মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলের লাভ করি। এই বলে উজান কোলে থাকা লাল শাড়ি পরা বউকে নিজের বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরে গট গট করে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে উঠতে লাগলো। এদিকে নিচ থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্তাব দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতের নিচে আঙুল চেপে একজোরে ও দীর্ঘ শীষ বাজিয়ে উঠল। উজান মৌকে নিজের দুই বাহুতে পরম যত্নে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো। দরজাটা সামান্য আটকে দিয়ে সে মৌকে আলতো করে বিছানায় নরম বেডশিটের উপর বসিয়ে দিল। মৌ তখন লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে হৃৎপিণ্ডের দ্রুত উঠানামা টের পাচ্ছিল। কিন্তু সে কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলে নেওয়ার আগেই উজান ধীর পায়ে এসে সরাসরি মৌয়ের কোলের উপর নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। শুধু তাই নয়, গভীর এক ভালোবাসার টানে সে মৌয়ের লাল বেনারসি শাড়ির সামান্য সরে যাওয়া উন্মুক্ত পেটে নিজের মুখটা গভীর আবেগে গুজে দিল। উজানের ঠোঁটের সেই আতঙ্কিত ও উষ্ণ ছোঁয়ার সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে উঠল মৌ। এক অদ্ভুত অনাসাম্বিত এবং মাদকতাময় শিহরণ মুহূর্তের মধ্যে বয়ে গেল
তার পুরো শরীর জুড়ে। পেটের ভেতরের কোষে কোষে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মৌয়ের এমন কাঁপাকাঁপি আর অপ্রস্তুত আচরণ টের পেয়ে উজান মুখ তুলে তার দিকে তাকিয়ে একচিলতে দুষ্টুমি ভরা হাসি হাসল। তারপর আবারও পেটের নরম চামড়ার মুখ গুজে দিয়ে নিজের নাক দিয়ে আলতো করে ঘষতে লাগলো। এবার মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় নিজেকে উজানের কাছ থেকে সরিয়ে বিছানার অন্য কোণে গিয়ে বসল। উজান ফেলে আবার মৌয়ের একদম কাছাকাছি এসে বসল এবং তাদের মধ্যকার ঘনিষ্ঠতা অনেক গুণ বাড়িয়ে দিল। এখন দুজনের মাঝে চুল পরিমাণ দূরত্ব কোনো অস্তিত্ব নেই। মৌ তখনই লজ্জায় আর আবেগে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। উজান মুচকি হেসে নিজের দাড়ি ভরা শক্ত মুখটা মৌয়ের ফর্সা নরম গালে আলতো করে ঘষতে ঘষতে মাদকতাময় স্বরে বলতে লাগলো, ভালোবাসি। তার নিজের মুখে এতবার বলার পরও আমায় প্রমাণ করতে দিচ্ছে না কেন? মিসেস চৌধুরী, আপনি যদি এভাবে ছটফট করে বারবার দূরে সরে যান তবে আমি কিভাবে প্রুভ করব যে আমি অনলি আপনারই, কেবলই আপনার প্রফেসর সাহেব? মৌ চোখ পিটপিট করে ধীর লয়ে তাকালো উজানের দিকে। উজানের এই মৃদু উষ্ণ স্পর্শ আর গায়ের তীব্র পৌরুষালী পারফিউমারের সুবাসে তার ভীষণ অস্তিত্ব ও এক অদ্ভুত মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সে এই তীব্র নেশার জগৎ থেকে নিজেকে বাঁচতে তার থেকে দূরে সরে আসতে চাইলে কিন্তু উজান তাকে বিন্দুমাত্র সাথ দেওয়ার পাত্র নয়। সে এক হাত দিয়ে মৌয়ের সরু কোমরটা আরও শক্ত করে আঁকড়ে ধরে নিজের চওড়া বুকের সাথে একদম মিশিয়ে নিল। উজান এত জোরে তাকে চেপে ধরেছে যে মৌয়ের দম বন্ধ হওয়ার উপশম হলো। সে হাঁসফাঁস করতে করতে মিনতি স্বরে বলল, একটু দূরে যান না প্লিজ। উজান মৌয়ের মুখের দিকে না তাকিয়ে নিজের চোখের তীব্র নেশাক্ত দৃষ্টি নেওয়া ওই লাল টুকটুকে ঠোঁটের উপর স্থির রেখে উত্তর দিল, এমন পচা কথা একদম মুখে আনবেন না মিসেস চৌধুরী। অনেক দিন অনেকগুলো রাত আপনার থেকে দূরে থেকেছি, বাট আর একটা সেকেন্ডও নয়। উজান চৌধুরী এখন থেকে প্রতিটা মুহূর্তে আপনার সাথে এভাবেই মিশে থাকবে। আমাদের মাঝে আর কোনো দিন চুল পরিমাণ দূরত্ব রাখার সুযোগ দেবে না। মৌ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কোনো এক অচেনা ভয়ে ধকধক করতে লাগলো। উজানের এমন তীব্র অধিকারবোধের কথা শুনে তার ছোট্ট শরীরটা বারবার মৃদু কাঁপুনি দিয়ে উঠেছে। এর মাঝেই প্রফেসরের কণ্ঠ থেকে এক তীব্র আকুতির স্বর ভেসে এলো, আপনি কি আমার নিজে হাতে মার্ডার করতে চান মিসেস চৌধুরী? এই সময় এমন অপ্সরার মতো লাল টুকটুকে নতুন বউ সেজে আমার সামনে আসতে কে বলেছিল? হ্যাঁ, আপনি জানেন না আপনার এই লাল শাড়ির রূপের সামনে উজান চৌধুরী কতটা ডিসপ্যারেট হয়ে পড়ে। সে তার এই মিষ্টি বউকে লাল বেনারসিতে এভাবে দেখে কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার বড্ড ইচ্ছে করছে এই মুহূর্তে আপনাকে নিজের করে পুরোপুরি পেয়ে যেতে। এখন কি হবে বলুন তো মিসেস চৌধুরী? মৌ লজ্জায় একদম নিশ্চুপ হয়ে রইল। তার বুকের ভেতর ধকধক করে কেঁপে উঠেছে বারবার। উজান তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে মনে মনে একটা পরিকল্পনা করে মুচকি হাসল। সে বুঝতে পারছিল মেয়েটা বড্ড ঘাবড়ে গেছে, তাকে কিছুটা সময় দেওয়া দরকার। তাই সে মৃদু স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, রোমান্স তো সারা রাত ধরে হবে। তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো, গলাটা বড্ড শুকিয়ে গেছে। পানির কথা শোনা মাত্রই মৌ যেন খাঁচা ছাড়া পাখির মতো প্রাণ ফিরে পেল। সে এক সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে বেড থেকে নেমে তড়িৎ গতিতে কক্ষ ত্যাগ করল।
তাকে ওভাবে ভয়ের চোটে দৌড়ে পালিয়ে যেতে দেখে উজান নিজে রুমের ভেতর শব্দ করে হো হো করে হেসে উঠল। মৌয়ের মনে যে চরম অস্বস্তি আর লজ্জা কাজ করছে এটা উজান খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে আপাতত বিছানায় আরাম করে হেলান দিয়ে একটা বড় বড় শ্বাস ফেলে নিজের উত্তাল হয়ে উঠা শরীর ও মনকে কিছুটা স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর মৌ ডাইনিং রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীর পায়ে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান এক পলক তার রাঙা মুখের দিকে তাকিয়ে মৌয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই গ্লাসটা টেবিলের উপর রেখে সে আবারও এক টান মেরে মৌকে নিজের শক্ত বুকের উপর ফেলে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান উনার মসৃণ থুতনিতে নিজের ঠোঁট ছোঁয়ালো এবং ফিসফিস করে বলল, লাভ ইউ মাই ওয়াইফ। মৌ উজানের বুকে মিশে থেকেই নিজের ঘাড়টা সামান্য বাঁকিয়ে উজানের মুখের দিকে তাকালো। আর ঠিক তখনই তার ছোট্ট মাথায় এক চরম দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে নিজের ফর্সা আঙুলগুলো দিয়ে উজানের ডান হাতের আঙুলের ভাঁজে আঙুল চালিয়ে মিটিমিটি হেসে আদুরে গলায় বলল, এই খুশিতে তাহলে প্রশ্ন আউট করে দেন। উজানের মুখে স্বাভাবিক ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বিষণ্ণ খাওয়ার মতো সে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে এত বড় একটা গভীর আবেগময় আর স্পর্শকতার মুহূর্ত পড়াশোনা আর পরীক্ষার প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে তা তার কল্পনার অতীত ছিল। একজন প্রফেসর সাহেবের সামনে এসে প্রশ্ন ফাঁসের আবদার। উজান মৌয়ের দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতের দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ির মেয়ে কোনোদিন সোজা হবে না। শয়তান সেমডি, দূরে গিয়ে মর। আসছে প্রশ্ন আউট করতে। উজানের মুখ থেকে কুত্তার লেজ আর শব্দ দুটো শোনা মাত্রই মৌয়ের ভেতরের অভিমানী চণ্ডী রূপটা আবার জেগে উঠল। সে এক ঝটকায় উজানের বুক থেকে উঠে তার সামনে গিয়ে সটান দাঁড়িয়ে গেল। নিজের দুই হাত দিয়ে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চড়া ও কর্কশ কণ্ঠে আওড়ালো, কি বললেন আপনি? আপনি আমাকে একটা কুত্তার লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব, তাও আবার ডাইরেক্ট তুই বলে সম্বোধন করলেন, আবার আমাকে মরতেও বললেন। ওকে ফাইন, থাকবো না। আমি আপনার মতো এক খিটখিটে বুড়ো মানুষের সাথে করব না আমি আপনার সংসার। আমি আজই এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বলে মৌ রাগে গটগট করে এক কদম এগিয়ে যেতেই উজান নিজের বিছানা থেকে বিদ্যুৎ গতিতে এক টানে মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন একরাশ চরম অসহায়তা। সে কাঁচুমাচু মুখ করে বলে, সরি পিচ্চি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথার কথা ছিল ব্যাস। রাগ করো না বউ প্লিজ। কথার কথা মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলেছেন, আর এখন বলছেন এটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে। আপনি কথার কথা নিয়ে থাকুন।